বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সেই সাথে বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের সম্পাদকদের সাথে একটা বৈঠক হয়েছে। সেখানে একটি কথা বারবার যারা সম্পাদকের যারা একেবারে যারা বলে শীর্ষ অবস্থানে আছেন তাদের একটা বক্তব্য আমার মনে হয়েছে। তারা বলছেন বাংলাদেশ এখন নেতৃত্ব শূন্যে ভুগছে। তারা বলছেন যে নেতৃত্ব শূন্য থেকে বা এই ফেরাতেন পারে একজন তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে ফিরলে হয়তো দেশ যে নেতৃত্ব শূন্যে ভুগছেন সেটা পূরণ হওয়ার একটা সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে। তারা পাশাপাশি এটাও বলেছেন যে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটা কঠিন সময় পার করবে। আপনি কি মনে করেন আসলে? ধন্যবাদ। এটা এই প্রসঙ্গ নিয়ে আরেকটু আগে আপনার সাথে কথা বলি আমি। সম্প্রতি প্রথম আলো এবং ডেইলি স্টারে এই দুইটা পত্রিকায় তাদের কার্যালয়ে যে হামলাটা হলো, গণমাধ্যম কর্মী হিসাবে আমি এটার নিন্দা জানাচ্ছি। এটা বর্বরোচিত হামলা। এই যে মব ভায়োলেন্স, তারপর রওশন ভাই যে কথাটা বললেন, এখনো অনৈক্যের সুর, এখনো দোষারোপের রাজনীতি, এখনো কোনো একটা টেবিলে বসে একমতে না পৌঁছানো, সেই জিনিসগুলা সমন্বয় করার জন্য মাঝখানে তো একজন কোঅর্ডিনেটর দরকার, যার কথাটা সবাই শুনবে। বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে রাজনৈতিক মুরব্বী হিসেবে ছিলেন বেগম খালেদা জিয়া, যিনি একটা কথা বললে আমার মনে হয় যেই রাজনৈতিক দলই থাকুক, তো সেই এনসিপি হোক, জামায়াতে ইসলামী হোক, আর বিএনপি তো উনার নিজের দল, সবাই এটা নতুন যারা রাজনীতিতে এসেছেন, যেসব রাজনৈতিক দল গঠিত হয়েছে, উনি একটা কথা বললে হয়তো সেটাতে সবাই রেসপন্স করতেন, একটা জায়গায় এসে পৌঁছাতেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনিও ব্যক্তিগতভাবে যথেষ্ট শ্রদ্ধা করেন বেগম খালেদা জিয়াকে। তো উনি হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন চিকিৎসাধীন। সেই জায়গায় একটা বিশাল শূন্যতা তৈরি হয়ে গেছে। উনি যতদিন না সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে কিংবা এইরকম একটা টেবিলে এসে সবাইকে নিয়ে এক টেবিলে বসে আলোচনা করতে না পারেন, ততদিন পর্যন্ত একটা শূন্যতা। অনেকে মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমানের ভিতরে সেই গুণটা আছে, উনি হয়তো বা রাজনীতিকে আবারও একটা টেবিলে নিয়ে আসতে পারেন। এই দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে উনার সম্প্রতি এই 5 আগস্টের পর থেকে যেই কথাবার্তাগুলো, বক্তব্যগুলো আমরা ভিডিও কনফারেন্সে শুনেছি, প্রত্যেকটা কথাই দেখবেন আপনি উনার ঐক্যের ডাক ছিল। কোথাও যেন বাড়াবাড়ি না হয়, উনার দলের নেতা কর্মীরা যাতে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি না করেন, কোনো কর্মকাণ্ড যেন নেগেটিভ কোনো এফেক্ট না পড়ে জনগণের উপর, এইগুলা নিয়ে উনার কঠিন বার্তা ছিল সব সময়। সেই জায়গা থেকে একটা আশা জায়গা নিয়ে বিষয় হচ্ছে যে তারেক রহমান যদি সঠিক সময়ে এসে সঠিকভাবে যদি এই রোলটা প্লে করতে পারেন, হয়তোবা দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আবারও আমরা সেই জুলাই মাসের সেই ইস্পাত কঠিন ঐক্যের দিকে আবারও হয়তোবা যেতে পারবো। এই দোষারোপের রাজনীতি একটি পক্ষ বানচাল করার চেষ্টা করছে, সেই পক্ষ কারা হয়তোবা সেইটাও সামনে আসবে। সেই পক্ষকে অপর সব পক্ষ মিলে তাকে বয়কট করে রাজনীতির একটা সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, দেশটা আবার গণতন্ত্রের দিকে যাবে। ধন্যবাদ। আমি একটু আবার রওশন আলীর কাছে একটু যেতে চাই। রওশন আলী, আপনিও কি মনে করেন কিনা আসলে তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর, ওখানে একটা কথা বেশ উঠে এসেছেন, তারেক রহমান দেশে ফিরতে দেরি করে ফেলেছেন। এটা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন। তিনি যদি আরো একটু আগে আসতে পারতেন তাহলে তার দলকে গোছাতে পারতেন, দেশের জন্য একটা তার অবদান তিনি রাখতে পারতেন। তিনি দেরি করে ফেলেছেন। এখন তিনি ফিরছেন 25 ডিসেম্বর। কি মনে হয় আসলে এই ফেরার মধ্যেও কি, যেটা স্বামী ভাই বলছেন, দল গোছানো পাশাপাশি সব দলের মধ্যে যে একটা ঐক্য তৈরি করে সামনের দিকে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়া কতটুকু সম্ভব হবে মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, তার জনাব তারেক রহমান দেশে ফিরে আসছেন। কেউ কেউ হয়তো মন্তব্য করছেন হয়তো দেরি করে ফেলেছেন, কেউ কেউ হয়তো মন্তব্য করবেন না সঠিক সময়ে এসেছেন। আমি এটাকে দেখব, দেরিও করেন নাই, সঠিক সময়ে আসেন নাই, সব কিছুই নির্ভর করবে আসার পরবর্তী অ্যাক্টিভিটিসে। যদি তিনি জনগণকে সাথে নিয়ে, জনগণের চাহিদা বুঝে, জনগণ কি চায়, জনগণের চাওয়াটা কি, সেটা যদি তিনি উপলব্ধি করে তার দলকে তিনি সেইভাবে পরিচালনা করেন, তাহলে এই দেরি করে আসা বা আগে আসা এই প্রশ্নটা মুখ্য হবে না। মুখ্য এখন প্রশ্ন হচ্ছে তিনি এসে তার দলকে কিভাবে গাইডলাইন করছেন, এবং যেটা সাফি ভাই বললেন যে শুধু তার দল না, তিনি সকল দলকে একটা লেভেল প্লেইং ফিল্ডে নিয়ে আসার জন্য দোষারোপের রাজনীতি থেকে সকলকে বের করে নিয়ে এসে জাতীয়
স্বার্থকে সবার সামনে রেখে তিনি কিভাবে দেশকে লিড করবেন, সেটা এখন হচ্ছে দেখার বিষয়। মানুষকে, সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছ থেকে কি চায়? সাধারণ মানুষ কিন্তু এই গণতন্ত্র, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলা কিন্তু সাধারণ মানুষ বুঝে না। সাধারণ মানুষের চাওয়াটা কি? কে আমার জন্য কথা বলছে? সাধারণ মানুষের জন্য কম খরচে ঢাকা শহরে বসবাসের ব্যবস্থা কে করছে? কম টাকাতে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা কারা করবেন, কিভাবে করবেন? আমরা এই সকল বক্তব্য রাজনীতিবিদদের থেকে যখন না শুনে শুধুমাত্র আমরা আলোচনায় শুনি, হয় ৭১-এর ইস্যু, না হয় ২৪-এর ঘটনা, ২৫-এর ঘটনা, এই বিভিন্ন ইস্যু নিয়েই কিন্তু আমরা এখন আলোচনার সমালোচনা শুনি। আমরা কয়জন এমপি প্রার্থী রয়েছেন যার একটা মিশন রয়েছে, ভিশন রয়েছে, তার নির্দিষ্ট এলাকা নিয়ে তিনি স্বপ্ন দেখেন, কিভাবে তার স্বপ্নটা বাস্তবায়ন হবে, তিনি কিভাবে জনগণকে সম্পৃক্ত করবেন, এই বক্তব্য কিন্তু আমরা শুনি না। শুধুমাত্র আগামী নির্বাচনে আমাকে ভোট দিন, আমাকে পার করে দিন, আমি আগামীতে আপনাদেরকে দেখে নিব, আপনাদেরকে সাথে থাকব, এই বক্তব্য দিয়ে নির্বাচন হওয়ার পর সেই প্রার্থীকে আর জনগণ খুঁজে পায় না। তো সেই জায়গা থেকে আমরা যারা এমপি প্রার্থীদেরকে পাই, তারা তাদের ম্যানিফেস্টে, তারা তাদের আগামী নির্বাচনে কি কি কাজ করবেন, জনগণের জন্য কি কাজ করবেন, জনগণের কাছে কিভাবে থাকবেন, সেই বিষয়গুলো যদি তুলে না আনা যায়, তাহলে কিন্তু আমরা আবার হতাশ হবে। ধন্যবাদ। আমি একটু ছোট্ট একটা প্রশ্ন করে শেষ করব। শাফিউদ্দিন আহমেদ, যেহেতু তিনি র্যাকের সভাপতি হয়েছেন সম্প্রতি এবং সেই সাথে দীর্ঘদিন র্যাকে কাজ করছেন দুর্নীতি দমন কমিশন নিয়ে, শাফিউদ্দিন আহমেদ, দুদক এর একটা ফাঁদ মামলা, অর্থাৎ যদি বলি ৫ আগস্টের পর, এখন প্রায় ১৭ মাস প্রায় শেষের দিকে, আমরা গত ১৫ বছর দুদকের মামলাগুলো তেমন দেখিনি, আলোর মুখ দেখেনি। যদি বলি সেই সময়ের রাজনীতিবিদরা যে টাকা পাচার থেকে শুরু করে নানা ধরনের কি বলে যেটাকে দুর্নীতি করেছে, সেগুলো খোঁজ করা পাই। কিন্তু ৫ আগস্টের পর বেশ সজাগ হয়েছে, বেশ সচেতন হয়েছে দুদক, এবং তারা বেশ কয়েকটি মামলাও করেছে, আমার তথ্য আছে। আমার কাছে যাচ্ছে আপনার কাছে একটু জানা যে গত প্রায় ১৭ মাস, এই ১৭ মাসে দুদকের সফলতাটা কি? একপাক্ষিক সফলতা, সোজা বাংলা কথা, এটা একপাক্ষিক সফলতা। দুদকের, শুধু দুদক না ভাই, বাংলাদেশে দুর্নীতি বা আইন শৃঙ্খলা যা নিয়ে কাজ করে যে কয়টা সংস্থা আছে, প্রত্যেকের কাজ দেখবেন একমুখী তরঙ্গের মতো, এটা একদিকে যায়। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যত এমপি, মন্ত্রী, ব্যবসায়ী যারা আছেন, সবাই দুদকের আসামি। তড়িগড়ি করে অসম্পূর্ণ অনেকগুলা আছে, এজাহার আছে, যেগুলা শেষ পর্যন্ত টিকবে কিনা আমি এখনো আশঙ্কা আছে আমার কাছে। এত দুর্বল কিছু এজাহার রেডি করে তড়িগড়ি করে মামলা। আবার বিএনপি পন্থী ব্যবসায়ী, বিএনপি পন্থী আমলা, বিএনপির রাজনীতিবিদ কিংবা জামায়াত ঘরানার ব্যবসায়ী রাজনীতিবিদ, যাদেরকে আওয়ামী লীগ সরকার ইচ্ছায় অনিচ্ছায় যারা দুদককে প্রয়োগ করেছে যাদের বিরুদ্ধে, তাদেরকে একসাথে সবাইকে নিষ্কৃতি দিয়ে দেয়া, সবাইকে একসাথে তাদের অব্যাহতি দিয়ে দেয়া, অনুসন্ধান, মামলা, সবকিছু থেকে। সেই জায়গায় ধরেন একটা সরকার যদি ৩০ জন মানুষ, একটা সমীকরণ বলি, ৩০ জন মানুষের উপর তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান ব্যবহার করে, বাকি ৭০ জন লোক তো নিশ্চয়ই ওই সংস্থা তার নিজস্ব মেধা, বুদ্ধিমত্তা, সক্ষমতা দিয়ে ওই ৭০ জনকে আইনের আওতায় এনেছিল, কিংবা তার যেই কর্ম পরিধি তার ভিতরে নিয়ে এসেছিল। যাদেরকে মোটামুটি আওয়ামী লীগের আশেপাশে ছিল, সবাই এখন দুদকের তালিকায় উঠে গেছেন। যারা এন্টি আওয়ামী লীগ ছিলেন সবাই এখন নিস্তার পেয়ে গেছেন। এই ধারাটা যদি অব্যাহত থাকে, তাহলে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে, এখন যারা আসামি হচ্ছেন এরা নিষ্কৃতি পাবে, আবার ওই সরকারের মদতপুষ্ট যারা, তারা আবার বুক ফুলিয়ে ঘুরবেন। এই জায়গা থেকে বের হয়ে আসতে না পারলে ভাই, দুদক কেন, কোনো কিছু দিয়ে কাজ হবে না। ওই যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে বাইতুল মুকাররমের ইমাম সাহেব পালিয়ে গেছেন, ওই রকম ঘটনা আবারও ঘটবে। পৃথিবীর একমাত্র দেশ, দুদক চেয়ারম্যান এই কথাটা বলেন, পৃথিবীর একমাত্র দেশ যে দেশের প্রধানমন্ত্রীর সাথে বাইতুল মুকাররমের ইমাম সাহেব পালাইতে হয়েছে।